আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বরযাত্রাপুরে গৃহবধূর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পলাতক স্বামী, গৃহবধূর দেহ আগলে সারা রাত কাটালেন শাশুড়। বরযাত্রাপুর জিপির চাঁদপুর প্রথম খণ্ডে গৃহবধূর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে 1 বছর আগে বড়খলার বরযাত্রাপুর জিপির চাঁদপুর প্রথম খণ্ডের অরূপ শেখর দাস লক্ষ্মীপুর থানার বাঁশকান্দি উজানতারাপুরের শবনম বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রবিবার রহস্যজনকভাবে মৃত্যু হয় শবনম বেগমের। মৃতদেহ শ্মশানে দাহ করা হবে না কবরস্থ করা হবে, এ নিয়ে দুটানায় ছিলেন এলাকার জনগণ। 3 দিনেও শবনমের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়নি। রবিবার স্ত্রীর মরদেহ বদরপুর ঠান্ডাপুর গ্রামে গেমন সেতু সংলগ্ন শ্মশানে রেখে চম্পট দেয় অরুণ। শবনমের শ্বশুর রবিবার সারা রাত পুত্রবধূর মৃতদেহের পাশে বসে কাটান। সোমবার বাড়িতে এনে মৃতদেহ সৎকারের তোড়জোড় শুরু করেন, কিন্তু অরূপকে বাড়িতে দেখতে না পেয়ে স্থানীয়দের মনে সন্দেহের উদ্রেক হয়। গ্রামের মুসলিম জনগণ শ্মশানে মুসলিম মেয়েকে জ্বালাতে বাধা দিলে ঝামেলা বাঁধে। গ্রামের মুরব্বীরা বিয়ের কাগজ দেখতে চাইলে দেখাতে পারেননি শ্বশুর। মঙ্গলবার বিকেলে কাটিগড়ার সার্কেল ম্যাজিস্ট্রেট রবার্ট টেলরের উপস্থিতিতে শবনম বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। উল্লেখ্য, শবনমের বাড়ি লক্ষ্মীপুর থানা এলাকার বাঁশকান্দি উজানতারাপুরে, আর অরূপের বাড়ি বড়খলা বিধানসভার বরযাত্রাপুর জিপির চাঁদপুর প্রথম খণ্ডে। অরূপ পেশায় হোমগার্ড কর্মী বলে জানা গেছে। শবনমের পরিবারের মানুষকে ভুয়ো পরিচয় দিয়ে সে শবনমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তখন সে রাজু উদ্দিন প্রভুইয়া নামে বাড়িয়ে বিয়ে করে। শবনমের মা খাদিজা বিবি জানান, অরূপ শেখর দাস কর্মসূত্রে লক্ষ্মীপুর থাকাকালীন মুসলিম পরিচয় দিয়ে মেয়ে শবনমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। এরপর শবনমকে নিয়ে পালিয়ে যায় অরূপ। 2-3 মাস আগে শবনম একদিন তার মাকে ফোন করে বলে তার স্বামী হিন্দু সম্প্রদায়ের। 3-4 দিন আগে মেয়ে হঠাৎ ফোন করে স্বামীর অত্যাচারের কথা বলার সময় তার হাত থেকে ফোন কেড়ে নেয় অরূপ। সে সময় মেয়ের গুঙ্গানির আওয়াজ শুনতে পান তার মা। সোমবার হঠাৎ জানতে পারেন যে তার মেয়ে মারা গেছে। খাদিজা বিবি বলেন তার মেয়েকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এতে অরূপের পরিবারের সবাই জড়িত বলে জানান। শবনমকে সম্ভবত চাঁদপুরে খুন করে পাঁচগ্রাম ঠান্ডাপুর শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। অপরদিকে এনআরসির ছায়া, এবার জিপি অফিসে গ্রহণ করা হবে বায়োমেট্রিক নথি। উন্নয়ন ব্লক কার্যালয়ে নথিপত্র জমা করা যাবে। এনআরসির ছায়া, রাষ্ট্রীয় নাগরিকপঞ্জীর নথিপত্র বগল দাবা করে ফের একবার শুরু হলো ছুটাছুটি। তবে সবার ক্ষেত্রে এমনটা হচ্ছে না। এনআরসির বায়োমেট্রিকের গেরোয় পড়ে যারা সমস্যায় ভুগছেন তাদের নথিপত্র তলব করেছে সরকার। আর এমন নির্দেশ পাওয়ার পরই পড়িমড়ি করে প্রতিদিন সার্কেল কার্যালয়ে হাজির হচ্ছেন হাজার হাজার মানুষ, জমা দিচ্ছেন বায়োমেট্রিক সংক্রান্ত নথিপত্র। তবে মানুষের উপচে পড়া ভিড় সামলাতে বুধবার থেকে প্রতিটি জিপি কার্যালয়ে এসব নথিপত্র জমা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় নাগরিকপঞ্জীর বায়োমেট্রিকের গেরোয় পড়ে দীর্ঘদিন থেকে নানা সমস্যায় ভুগছেন রাজ্যের লক্ষ লক্ষ মানুষ। আধার কার্ড বঞ্চিত এসব লোক। আধার কার্ড না থাকায় নাম কর্তন হচ্ছে রেশন কার্ড থেকেও। সাধারণ মানুষের এই সমস্যা কাটাতে এবার উদ্যোগ নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে শুরু হয়েছে এনআরসির বায়োমেট্রিকের গেরোয় পড়া লোকদের নথিপত্র সংগ্রহের কাজ। সোমবার থেকে রাজ্যের প্রতিটি সার্কেল অফিসে এ সংক্রান্ত নথিপত্র সংগ্রহের কাজ শুরু হয়েছে। আর এই প্রথম দিনেই প্রায় প্রতিটি সার্কেল অফিসে উপচে পড়ে আধার বঞ্চিত লোকদের ভিড়। মঙ্গলবার দ্বিতীয় দিনে ছিল একই দৃশ্য। অফিসের গেট খোলার আগেও হাজির হয়ে যান অসংখ্য মানুষ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কার্যত বেসামাল হয়ে যায় অফিসগুলো। একাধিক কাউন্টারে নথিপত্র সংগ্রহ করার পরও ছিল দীর্ঘ লাইন। নথিপত্র বগল দাবা করে মানুষের দৌড়ঝাঁপ এনআরসির সেই দিনের কথা আরো একবার স্মরণ করিয়ে দিচ্ছে। এ যেন এনআরসির ছায়া। তবে সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবার নতুন নির্দেশনা এসেছে। শুধু সার্কেল অফিস নয়, আজ থেকে এ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হবে প্রতিটি জিপি এবং উন্নয়ন ব্লক কার্যালয়ে। দূর দূরান্ত থেকে এনআরসির বায়োমেট্রিক সংক্রান্ত নথিপত্র জমা করার জন্য এখন আর সার্কেল কার্যালয়ে এসে ভিড় করতে হবে না। নিজ নিজ জিপি অফিস এবং উন্নয়ন ব্লক কার্যালয়ে এসব জমা দেওয়া যাবে। ফলে এখন থেকে প্রতিটি জিপি অফিসে বায়োমেট্রিকের নথিপত্র জমা করতে জমে উঠবে ভিড়। এদিকে এনআরসির বায়োমেট্রিক সমস্যা থেকে জনগণকে মুক্ত করতে উদ্যোগ গ্রহণ করার পর
এই সুযোগে 2 পয়সা পকেটে পুরতে সক্রিয় হয়েছেন একাংশ লোক। 1 পৃষ্ঠার একটা ফর্ম পূরণ করে দেওয়ার নামে 100 টাকা হাতিয়ে নিচ্ছে ওই চক্র। দূর দূরান্ত থেকে নথিপত্র জমা দিতে বিভিন্ন সার্কল কার্যালয়ে এসে রীতিমতো ঠকছেন লোকজন। নথিপত্র জমা করতে আসা লোকজন জানালেন, এনআরসির বায়োমেট্রিকের গেরোয় পড়ে আধার কার্ড হচ্ছে না, আর এতে বিভিন্ন সমস্যায় জর্জরিত তারা। বেসরকারি কোম্পানিতে কর্মরতদের পিএফ হচ্ছে না, রেশন কার্ড থেকে নাম বাদ পড়ছে, ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। ফলে যথাশীঘ্র এই সমস্যার সমাধানের জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন লোকজন। অপরদিকে হাইলাকান্দি জেলার সরবরাহ বিভাগের দায়িত্বে থাকা এডিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, যাদের ই শ্রম কার্ডে নাম অন্তর্ভুক্ত আছে কিন্তু রেশন কার্ড নেই, তারাও রেশন কার্ডের জন্য দরখাস্ত করতে পারবেন। আগামী 10 আগস্টের মধ্যে নিজ নিজ সমবায় সমিতিতে রেশন কার্ডের জন্য তাদের আবেদন করতে হবে। সঙ্গে ই শ্রম কার্ডের প্রতিলিপি সহ খাদ্য সুরক্ষা কার্ডের কপি নিতে বলা হয়েছে। উল্লেখ্য, যাদের ই শ্রম 2021 সালের আগস্ট থেকে 23 সালের আগস্টের মধ্যে রয়েছে, কেবল তারাই আবেদনের যোগ্য বিবেচিত হবেন। অপরদিকে তালিকা দিল্লিতে মন্ত্রী কৃষ্ণেন্দুকে স্বাগত জানাতে মুখিয়ে করিমগঞ্জবাসী। সবকিছু ঠিকঠাক থাকলে 15 আগস্টের মধ্যে নতুন করে যারা আসাম মন্ত্রিসভায় স্থান পাবেন তাদের নাম ঘোষণা হতে পারে। মন্ত্রিসভা পুনর্গঠন নিয়ে চলছে জোর তোড়জোড়। প্রাপ্ত খবর অনুযায়ী মন্ত্রিসভায় নতুন যাদেরকে অন্তর্ভুক্ত করা হবে তাদের তালিকা নিয়ে দিল্লি পাড়ি দিয়েছেন মুখ্যমন্ত্রী শর্মা। দিল্লির সবুজ সংকেত পাওয়া গেলে 15 আগস্টের মধ্যে নতুন মন্ত্রী যারা স্থান পাবেন মন্ত্রিসভায় তাদের নাম ঘোষণা করা হবে। এতে বরাক থেকে 2 জনের নাম চর্চায় রয়েছে। কাছাড় এবং করিমগঞ্জ থেকে 2 জন রাজ্য মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। এর মধ্যে একজন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির কথা মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন। বিগত লোকসভা নির্বাচনের প্রচারে এসে তিনি করিমগঞ্জ এবং পাতারকান্দিতে কৃষ্ণেন্দু পালকে মন্ত্রী করার ঘোষণা দেন। বিজেপি প্রার্থী লোকসভা নির্বাচনে জয়ী হলে তার মন্ত্রিত্ব নিশ্চিত বলে জানান মুখ্যমন্ত্রী। বিধায়ক কৃষ্ণেন্দু পালকে মন্ত্রী করার দাবি চলছে প্রথম থেকেই। পাতারকান্দি থেকে প্রথমবার নির্বাচিত হওয়ার পর সর্বানন্দ সোনোয়াল মন্ত্রিসভায় তাকে স্থান দেওয়ার দাবি বারবার জানানো হয়, কিন্তু তাকে তখন মন্ত্রী করা হয়নি। এতে জেলার মানুষের মনে আঘাত লাগে। এরপর তিনি দ্বিতীয়বার বিধায়ক নির্বাচিত হওয়ার পর ফের তাকে মন্ত্রী করার দাবি উঠে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারে এবার বিধায়ক কৃষ্ণেন্দু পালকে অন্তর্ভুক্ত করা হবে। বিগত লোকসভা নির্বাচনে গোটা রাজ্যের মধ্যে বিজেপি প্রার্থী সর্বাধিক ভোট পেয়েছেন পাতারকান্দি থেকে। বিশাল সংখ্যক ভোট পাওয়ার পরও বিজেপি সাংসদ এখন বিধায়ক বিরোধী লবির সঙ্গে চলাফেরা নিয়ে গোটা জেলায় চর্চা চলছে। বিধায়ক কৃষ্ণেন্দু পাল নিজের বিধানসভা কেন্দ্রের উন্নয়নের পাশাপাশি গোটা জেলার উন্নয়ন নিয়ে সক্রিয় রয়েছেন। নিয়মিত মানুষের সাহায্যে ব্রতী বিধায়ক কৃষ্ণেন্দু পালের মন্ত্রিত্ব পাওয়া নিয়ে করিমগঞ্জ জেলায় ব্যাপক খুশির হাওয়া বইছে। বিজেপি মহলের দাবি মুখ্যমন্ত্রী কথার খেলাপ করেন না। পক্ষকাল আগে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার করিমগঞ্জ সফরকালে বিজেপি কার্যালয়ে সংবর্ধনা সভা কৃষ্ণেন্দুকে মন্ত্রী করার দাবি জানান জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। অবশ্য আগে থেকেই এই দাবি জানিয়ে আসছেন তিনি। সুব্রত আশাবাদী এবার পাতারকান্দির বিধায়ক মন্ত্রী হবেন, আর মুখ্যমন্ত্রী যা বলেন সেটা কখনো বৃথা হয় না। আর এই আশায় জেলার প্রথম বিজেপি মন্ত্রীকে স্বাগত জানানো নিয়ে বিভিন্ন তরফে প্রস্তুতির খবর রয়েছে। অন্যদিকে চা বাগানের কথা চিন্তা করে আরেকজন মন্ত্রী দেওয়া হতে পারে বরাক থেকে, আর এক্ষেত্রে এগিয়ে রয়েছেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক। জানা গেছে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা পুনর্গঠনের তালিকায় দিল্লির শিলমোহর নিয়ে গুয়াহাটি ফিরবেন। এতেই করিমগঞ্জবাসী বিধায়ক কৃষ্ণেন্দুকে মন্ত্রী হিসেবে স্বাগত জানাতে মুখিয়ে। অপরদিকে উপনির্বাচনের প্রস্তুতি বিজেপির। দলের দায়িত্বে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। 2 দফা সমীক্ষা শেষ, জনমত সমীক্ষার পরই প্রার্থী ঘোষণা। রাজ্যের 5 আসনে উপনির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে শাসক দল বিজেপি। রাজ্যের 5 কেন্দ্রে নিয়োগ করা হয়েছে দলীয় প্রভারী। ধলাই বিধানসভা কেন্দ্রে নিয়োগ করা হয়েছে কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে। বঙ্গাইগাঁও বিধানসভা কেন্দ্রে মন্ত্রী রঞ্জিত কুমার দাস, বিহালিতে মন্ত্রী পীযূষ হাজারিকা, সিদলিতে মন্ত্রী অশোক সিংহল ও সামাগুড়িতে প্রভারী নিযুক্ত হয়েছেন মন্ত্রী বিমল বোরা। এক নির্দেশে 5 মন্ত্রীকে দলের প্রভারী হিসেবে নিযুক্ত করেছেন বিজেপির প্রদেশ সভাপতি ভবেশ কলিতা। দলীয় সূত্রে খবর, দলাইয়ে উপনির্বাচনের প্রস্তুতির খোঁজ নিতে আগস্ট মাসের প্রথম সপ্তাহে শিলচর আসছেন অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। জেলা কমিটির পাশাপাশি উপনির্বাচন নিয়ে দলাই বিধানসভা কেন্দ্রের 3 মণ্ডলের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।
এই আসনে জয় সুনিশ্চিত করতে রণকৌশল রচনা হবে এসব বৈঠকে। সূত্রের আরও দাবি, দলাইয়ে উপনির্বাচন নিয়ে ইতিমধ্যেই দলীয় স্তরে দুদফা সমীক্ষা শেষ হয়েছে। অত্যন্ত গোপনে চালানো এই সমীক্ষায় দলীয় টিকিট প্রত্যাশীদের গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা, জনসংযোগ ইত্যাদি বিষয়ে খতিয়ে দেখা হয়। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে হয় প্রথম সমীক্ষা, তৃতীয় সপ্তাহে হয় দ্বিতীয় সমীক্ষা, আগস্টের শুরুতে হবে আরেক দফা সমীক্ষা, এরপরই হবে অপিনিয়ন পোল। তা সম্পন্ন হলেই ঘোষণা করা হবে দলীয় প্রার্থী। সূত্র মতে এসব সমীক্ষায় দলীয় সব প্রত্যাশীর সম্পর্কে খোঁজ খবর নেওয়া হয়। সমীক্ষায় কজনের নাম উঠে এসেছে তা অবশ্য স্পষ্ট নয়, তবে সূত্রের দাবি দলের প্রার্থিত্ব কেন্দ্রিক সমীক্ষার চর্চায় রয়েছেন অমিয় কান্তি দাস, আইনজীবী নিহার রঞ্জন দাস, সুবোধ দাস, পৃথ্বীশ দাস ও অজয় লস্কর। অমিয় কান্তি দাস বিজেপির কাছাড় জেলা কমিটির সহ সভাপতি, পুরনো কর্মী, সংঘ পরিবার ঘনিষ্ঠ। সম্প্রতি লোকসভা নির্বাচনে এসটি সংরক্ষিত শিলচর আসনে দলীয় টিকিটের প্রবল দাবিদার ছিলেন। এবার উপনির্বাচনে দলাইয়ে তিনি দলীয় মনোনয়ন পাবেন বলে দৃঢ় প্রত্যয়ী তার সমর্থকরা। একইভাবে এই আসনে দলীয় টিকিটের শক্ত দাবিদার শিলচর সাব ডিভিশন এসটি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নিহার রঞ্জন দাস। তিনিও একেবারে তৃণমূল স্তর থেকে জাতীয় স্তরে দলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। দলের জাতীয় পরিষদের সদস্য পদেও ছিলেন তিনি। সঙ্গের ঘনিষ্ঠতা রয়েছে তারও। লোকসভা নির্বাচনে শিলচরে তিনিও দলীয় প্রার্থিত্বের প্রবল দাবিদার ছিলেন। অপিনিয়ন পুলে পরিমল শুক্লবৈদ্যকে জোর টক্কর দেন তিনি। লোকসভা নির্বাচন শেষ হতেই দলাইয়ের ময়দানে চষে বেড়াচ্ছেন এই প্রত্যাশী। দলাইয়ে প্রার্থিত্বের দৌড়ে চর্চায় রয়েছেন আরেক প্রত্যাশী সুবোধ দাস। তিনিও দলের পুরনো কর্মী। মণ্ডল থেকে জেলা স্তরে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বে ছিলেন তিনি। বড়জেলেঙ্গা আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি পদেও ছিলেন। বর্তমানে আসাম স্টেট ডেভেলপমেন্ট কর্পোরেশন ফর শিডিউল কাস্ট বোর্ডের ডিরেক্টর পদে রয়েছেন সুবোধ দাস। শিলচর সাব ডিভিশনাল এসটি ডেভেলপমেন্ট বোর্ডের দায়িত্বেও তিনি ছিলেন বিগত দিনে। দলাইয়ে সুপরিচিত নাম সুবোধ। গেরুয়া দলের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণেই তার নাম রয়েছে চর্চায়। এছাড়াও আরেক উদীয়মান নেতা দলাই নরসিংপুর মণ্ডলের সাধারণ সম্পাদক তথা শিলচর সাব ডিভিশনাল এসটি ডেভেলপমেন্ট বোর্ডের সদস্য পৃথ্বীশ দাসও রয়েছেন প্রার্থিত্বের দৌড়ে। শেষ পর্যন্ত কার ভাগ্যে শিখে চিড়ে তা সময়ই বলবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।